আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি নুরুল হক। এনটিভির নিয়মিত পাক্ষিক ভ্রমণ বিষয়ক ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। সেই সাথে ইউকে এবং ইউকের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ট্রাভেল গাইড অনুষ্ঠান দেখতেছেন আপনাদেরকেও স্বাগত। আর এই মাস একটা বিজয়ের মাস, ডিসেম্বর, আমরা বিজয় অর্জন করেছি। সেজন্য আজকে প্রোগ্রাম শুরুর আগে আমি যাদের কারণে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, স্বাধীন বাংলাদেশ হিসাবে আজ আমরা গর্ববোধ করি, আমরা বাংলাদেশি বলতে পারি, তাই এই যে এত গর্ব, এত খুশি, এত আনন্দ, আমার মনে হয় এই যে 2 দিন জাস্ট পার হলো আমরা বিজয় দিবস উদযাপন করেছি। বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশে আমরা এই দিনটা উদযাপন করেছি। আমরা ইংল্যান্ডে করেছি, আমেরিকাতে করেছে, কানাডা করেছে, অনেক জায়গা। এই যে আনন্দ, এই যে খুশি, এটা কিন্তু আজ থেকে 47 বছর আগে এরকম ছিল না। তাই আজকে আমি ওই সব দামাল ছেলেদেরকে শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত জানাই, যারা তাদের প্রাণ দিয়ে আমাদেরকে একটা ভূখণ্ড দিয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাগফিরাত নসিব করুন। আর শুধু যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ মাগফিরাত করুন, যারা জীবিত আছেন, যুদ্ধ করেছেন, স্বাধীন রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করুন এবং তাদেরকে যেন আরও দীর্ঘজীবী করুন। আর আমরা আজকে যেহেতু বিজয়ের মাস, ডিসেম্বর, সেই জন্য আজকের টপিকটা হলো বিজয়ের মাস। তো ইটস ওয়াইডার টপিক। আমরা বিজয় নিয়ে কথা বলবো, ওই সময় যুদ্ধের সময় কি ঘটেছিল সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই জন্য আজকে আমরা 2 জন অতিথি আমন্ত্রণ জানিয়েছি, যারা আমার দুপাশে উপবিষ্ট। আমি কিছুক্ষণের মধ্যে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে যেহেতু বিজয়ের মাস, সেই জন্য আমি 2 জন অতিথি ওই যুদ্ধের সময় ওনারা সচক্ষে অবলোকন করেছেন, এইরকম 2 জন অতিথি আমার এই প্ল্যাটফর্মে আমার মনে হয় প্রথম। আজকে ওনারা 2 জনে আমন্ত্রিত। তো আমরা শুনবো তাদের কাছ থেকে বিজয়ের কথা শুনবো, যুদ্ধের কথা শুনবো, ওই সময়কার হাহাকারের কথা শুনবো, স্বাধীনতা লাভের পর কি হয়েছিল, আমরা এই সবগুলা শুনবো। তবে আমি তার আগে তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে উপবিষ্ট আছেন এমডি রহমত আলী, বাম পাশে উপবিষ্ট আছেন আমার বাম পাশে উপবিষ্ট এমডি রহমত আলী, এডিটার দর্পণ ম্যাগাজিন। আপনারা নিশ্চয় চিনেন, উনি মাসিক একটা ম্যাগাজিন, উনি এডিটার। তো ওনাকে আপনাদের খুব সুপরিচিত, আর আমি ওনার পরিচয় বেশি তুলে ধরছি না, আপনারা অবশ্যই ওনাকে চিনেন। তারপরে আমার ডান পাশে উপবিষ্ট আছেন এমডি ফারুক ভাই। উনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, উনি খুব সমাজের জন্য কাজ করেন, দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের অবহেলিত সমাজের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আজ উনি আপনাদের সাথে কথা বলবেন, শেয়ার করবেন ওনার এই যুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতার কথা। তবে আমি চলে যাই তাদের সাথে একটু কুশল বিনিময় করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ফারুক ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনার এনটিভি সকল। আপনি আমার দর্শকদের সম্বন্ধে একটু বলুন। সব ভিউয়ার্সদের আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখানে আছেন, সর্বপ্রথমে আমি সবাইকে সালাম জানাচ্ছি। আজ বিজয়ের মাস। এই মাসে আমরা আইসে আপনার প্রোগ্রাম করার জন্য। বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছিল, এই স্বাধীনতা উপলক্ষে আমরা আজকে একটু কথা বলবো। তারপর এই স্বাধীনতা করতে গিয়ে আমাদের যে কত রক্ত দিতে হয়েছে, আমি সর্বপ্রথমে জানাচ্ছি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে যত শহীদ হল আছেন, তারপর বঙ্গবীর জেনারেল এমএজি উসমানী, যত শহীদান আছেন সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা, সালাম সবাইকে আমি জানাচ্ছি। আমরা শুনবো ফারুক ভাই আপনার কাছে, তবে আমি একটু চলে যাই রহমত আলী ভাইয়ের কাছে। দর্শক, আমি চলে যাচ্ছি একটু কুশল বিনিময়ের জন্য রহমত আলী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমত আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আপনি আমার অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপনার ট্রাভেল গাইডের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এনটিভিকেও ধন্যবাদ যে এই সময় উপযোগী অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
তো আমরা আশা করি আজকে যুদ্ধকালীন সময়ের কিছু স্মৃতিকথা আমরা এখানে তুলে ধরবো। আমরা যে দুইজন আমরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা ইতিহাস পড়ে নয় বা অন্য কোনো কারো কাছ থেকে শুনে নয়, আমাদের নিজেদের স্বচক্ষে দেখা এবং প্রত্যক্ষদর্শী হিসাবে দেখা কিছু ঘটনা আমরা আজকে এখানে তুলে ধরতে চাই। আমি চেয়েছিলাম এরকম অতিথি। দর্শক, আমরা দুজনের সাথে পরিচয় হলাম। আমাদের যদিও ব্যানার ট্রাভেল গাইড, কিন্তু এই মাসটা বিজয়ের মাস, সেই জন্য বিজয়ের কিছু কথা নিয়ে আমরা কথা বলবো। আমাদের দুঃখ সুখ এইসব সম্বন্ধে আমরা কথা বলবো। আমাদের যে থার্ড জেনারেশন, ওরা তো আমাদের দেশ সম্বন্ধে, স্বাধীনতা সম্বন্ধে অনেকেই জানে না। ইভেন সেকেন্ড জেনারেশনের অনেক আছেন যে স্বাধীনতা দিবস কবে আর বিজয় দিবস কবে ওনারা কনফিউজড। আমি সেকেন্ড জেনারেশনের কথা বলছি। তো এই যে সেকেন্ড জেনারেশন যাদের জন্ম বাংলাদেশে, তারপরও স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস কোন দিন আমরা জানি না। তো এই জন্য 21শে ফেব্রুয়ারি আবার আমরা বাসার জন্য এই আন্দোলন করলাম। সালাম, বরকত, জব্বার ওরা জান দিলেন, কিন্তু আমরা বলি 21শে ফেব্রুয়ারি, কিন্তু ওটা ছিল 8ই ফাল্গুন। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের শিকড়ের কথা, আমাদের অতীতের কথা। আমরা চাচ্ছি যে আজকের এই বিজয়ের দিবসে বাস্তব ঘটনাগুলো তুলে ধরবো, চেষ্টা করব আমরা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। তারপরেও যেহেতু আমরা মানুষ, ভুলভ্রান্তি হতে পারে। আর আমরা এই প্ল্যাটফর্মটা হলো নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, সেখানে কোনো পলিটিক্স, আমরা রাজনীতি কোনো আলাপ করি না। আমরা স্বাধীনতার যুদ্ধে আমরা সবার একমত। আমরা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশি, সেই জন্য আমরা স্বাধীনতা নিয়ে কথা বলবো, আমাদের দেশের যুদ্ধের সময়কার নিয়ে কথা বলবো। আমরা কোনো রাজনীতি আলাপ করব না। আপনারাও কেউ যদি দয়া করে, অনুগ্রহ করে আপনাদের কাছে বলছি, আপনারা কেউ যেন রাজনৈতিক কোনো প্রশ্ন নিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন না, কারণ এই প্ল্যাটফর্মটা 100% অরাজনৈতিক। তবে এটা আমাদের ন্যাশনাল ডে, ইজ ভিক্টোরি ডে, এই জন্য এটা আমাদের সবার রাইট আছে, সবাই উদযাপন করতে পারে। তো আমরাও আজকে উদযাপন করছি ওই মাসটা। যেহেতু আমার প্রোগ্রাম 2 দিন পরে হয়ে গেছে, সেজন্য 2 দিন পরে আমরা করতেছি, কিন্তু আমরা বিজয়ের উল্লাস প্রকাশ করতে তো কোনো দ্বিধা নাই। সেজন্য আপনারাও আমাদের সাথে অন এয়ারে টেলিফোন করে অংশগ্রহণ করতে পারেন। আপনার টিভির স্ক্রিনের নিচে আমাদের টেলিফোন নম্বর দেওয়া আছে, ওই নম্বরে আপনি দয়া করে ফোন করুন যদি, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন আপনারও বাস্তব অভিজ্ঞতা। আমি যাচ্ছি রহমত আলী ভাইয়ের কাছে। রহমত আলী ভাই, যদি আপনি একটু বলেন ওই সময় আপনার বয়স কতটুকু ছিল? ধন্যবাদ আপনাকে। ওই সময় আমার বয়স 16 বা 17 ছিল। আমি ক্লাস 10-এর ছাত্র ছিলাম, 10ম শ্রেণীর ছাত্র ছিলাম, এবং আমি সচেতন পুরাপুরিভাবে ওই সময়ের ঘটনাবলী সচেতন। আরও সচেতন হলো যে আমি যে স্কুলে লেখাপড়া করতাম, সিলেটের জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশি হাই স্কুলে, সেই শ্রীরামিশি হাই স্কুলে একটি বর্বরোচিত ঘটনা, হত্যাযোগ্য, ইতিহাসে পড়েছেন, সেই বর্বরোচিত ঘটনার প্রত্যক্ষদর্শী আমি। এবং আমি যে ক্লাসে তখন লেখাপড়া করতাম, সেই ক্লাসেই আমাদের সেই এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে বেঁধে পিছনের দিকে সেখান থেকেই অন্য জায়গায় নিয়ে গুলি করা হয়। এবং তারপরের ঘটনাগুলো আমাদের প্রত্যক্ষদর্শী, যেভাবে লাশ পড়েছিল, যেভাবে তারা অন্যান্য বাড়িঘর জ্বালিয়েছিল, যেভাবে তারা অন্যান্যদের অত্যাচার করেছিল, সেই সমস্ত ঘটনাগুলাই আমাদের চোখের সামনে ছিল। এবং আমি ওই ঘটনার পরে আমার মনের মধ্যে এত আঘাত আসলো যে এই পাক সেনারা আমাদের উপরে এত অত্যাচার যখন চালাতে পারে, আমি দেখি তার প্রতিশোধ কি নেওয়া যায় কি না। আমি সেখান থেকেই শপথ নিয়ে যাই এবং ভারতে চলে যাই, গিয়ে ওখানে মুক্তিযুদ্ধের তালিকায় আমার নাম লিখাই। আমার বয়স অনুপাতে তখন আমি যথেষ্ট বড় ছিলাম না, কিন্তু আমি সেখানে যাওয়ার পর আমার বাড়ির লোকজন জানতো না যে আমি ভারতে চলে গেছি। তারা জানতেন যে আমি লজিংয়ে আছি, শ্রীরামিশিতে আমার হাই স্কুলে আমি লেখাপড়া করতেছি। ওখান থেকে যখন লোকজন আসলো, খবর পাওয়ার পর তারা বুঝতে পারলো যে আমি ভারতে চলে গেছি। কোন মাস ছিল? আগস্ট মাসের 31 তারিখে ওই শ্রীরামিশির সেই বর্বরোচিত ঘটনা ঘটে। আর আমি সম্ভবত সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আমি ভারতে চলে যাই। সে সময়ে উত্তাল বাংলাদেশ, যে আমরা যারা যুবক ছিলাম, আমাদের যুবক যারা আমাদের থেকে যুব সমাজ ছিলেন, যে আমরা তখন যুদ্ধকে, গুল্লিকে আমরা ভয় করতাম না। আমরা প্রত্যেক দিনই আমরা সেটা এনজয় করতাম, যে আজকে কোথায় মারা হলো, বম
কোথায় মারা হলো পাঞ্জাবি, কোথায় মারা হলো দুশ্মন। অথবা কোন দিন আপনারা স্বাধীনতার মুখ দেখবেন? হ্যাঁ, স্বাধীনতার মুখ দেখবো তো শেষ দিকে তো আমরা এই উন্মুখ ছিলাম। তখন আমাদের একমাত্র প্রচার মাধ্যম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেটা ওই কানের কাছে নিয়ে শুনতে হতো। এই আজকালকার মতো টেলিভিশন আর এই রেডিও বা সংবাদপত্র তখন অনেকটা ছিল না, যেগুলা ছিল সেগুলা তাদের কন্ট্রোলে ছিল, আগে গেছিল না। তো এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমরা যে অনুষ্ঠানগুলো শুনতাম সেগুলো আজকেও কানে বাসে। তো সেই স্মৃতিগুলা নিয়ে আমি কথা বলতে চাই। আসলে যে কথাটি এসেছে যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আসলে বিজয় দিবস সেই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছিল। দিনটাকে নির্ধারিত করা হয়েছে 16 ডিসেম্বর সারা দেশে। 1-2 তারিখ থেকে তো আত্মসমর্পণ করতেছিল এবং আমরা দিনের পর দিন অপেক্ষা করতাম যে আজকে কোন এলাকা স্বাধীন হলো, আজকে কোন এলাকায় পাঞ্জাবিরা আত্মসমর্পণ করলো। মোটামুটি এই জন্যই খুশি ছিল। হ্যাঁ, এই জন্য খুশি। স্বাধীন হয় নাই তো খুশি, হ্যাঁ স্বাধীন হয়ে যাবে তো অবভিয়াসলি 1 তারিখ থেকে সে সূচনা হয়েছিল। এবং আমরা তখন বলতাম কি জানেন, 1 তারিখে সবাই বলতে লাগলো যে ভারত কেন স্বীকৃতি দেয় না, ভারত কেন স্বীকৃতি দেয় না। ভারত তো আলটিমেটলি আমাদের যুদ্ধটাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেটা অবদান ভুলার মতো নয়। তখন ভারত চাচ্ছিল যে আরও একটা দেশ যাতে প্রথমে একটা স্বীকৃতি দেয়, এরপরেই তারা ঝাঁপিয়ে পড়বে, সেই অপেক্ষায় ছিল। তো ডিসেম্বর মাসের 6 তারিখে ভুটান, আমাদের পার্শ্ববর্তী দেশ, ইন্ডিয়াই সেটাকে একটা কনভিন্স করে, হ্যাঁ সার্কভুক্ত দেশ, তখন সার্ক ছিল না, তখন পার্শ্ববর্তী দেশ, তাদের মাধ্যমে একটা ঘোষণা আসলো যে আমরা স্বীকৃতি দিলাম। স্বীকৃতি দেওয়াটাও তখনকার সময়ে অনেক রিস্ক ছিল। এবং ভারত যেহেতু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে অন্যান্য পরাশক্তি যেগুলো জানেন আপনি, আমেরিকা রাশিয়া আমাদের ইয়েতে ছিল, চীন রাশিয়া ছিল আমাদের পক্ষে, সুতরাং সেখানেও ভারত অত্যন্ত সাহসিকতার সাথে তারা ওই স্বীকৃতিটা দিল। আর স্বীকৃতি দেওয়ার পর থেকে যখন সেনাবাহিনী ঢুকলো বাংলাদেশে, একেবারে মানে চতুর্দিকে ইয়ে হলো, ইন্ডিয়ান সেনাবাহিনী, মুক্তিবাহিনী, যৌথ বাহিনী তখন ছিল। আর কাজ হয়েছে কি, কাজের কাজ যে চতুর্দিকে তো ইন্ডিয়ার বর্ডার আমাদের, আকাশপথে যখন দিয়া দিল ঘোষণা ভারত সরকার যে আমার এই আকাশ দিয়া পাকিস্তানের কোনো পণ্যবাহী কিছু প্লেন বা কোনো সরঞ্জাম কিছুই যেতে পারবে না, এই তো বেকায়দায় পড়ে গেল। যে কারণে 93,000 সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হলো। তাদের রসদ, তাদের খাওয়া দাওয়া এগুলা বন্ধ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। তারা এই বিচ্ছিন্ন অবস্থা থেকে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। কিন্তু এমনও সৈন্য আছে তাদের মধ্যে, আমরা পরে জেনেছি যে তারা মানে আত্মসমর্পণ করে নাই, তারা বলেছে যে আমরা আত্মসমর্পণ করব না। এমন একটা জাতি, বা পাকিস্তানি এমন একটা জাতি, সেটা বিশ্বের কয়েকটা দেশের মানে সৈন্যবাহিনীর মধ্যে একটি আর কি, সাহসী, এবং আপনারা তো জানেনই। তো সেই বাহিনী অত্যন্ত দুর্দর্শ অবস্থায় হঠাৎ করে তাদের আত্মসমর্পণ করতে হলো, সেটা তারা মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। সেটা যাই হোক, সেটা তাদের ইতিহাস। বাট আমি যেটা বলবো যে এই বাহিনীকে পরিদর্শন করে মাত্র 9 মাসে, যেখানে 9 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত স্বাধীনতাকামী মানুষরা যুদ্ধ করতেছে, কিন্তু আমরা মাত্র 9 মাস, সেই মার্চের 25-26 তারিখ থেকে শুরু হলো আর 16 ডিসেম্বর গিয়ে শেষ হলো, মাত্র 9 মাস। এটা হ্যাঁ রাত্রেই আর শুরু হয়েছিল। সুতরাং সেই অবস্থা আমাদের কাছে এতই মানে ইয়ে ছিল যে আমরা তখন কি করব কি না করব সেটা নিয়ে আমরা কোনো চিন্তা করি নাই। আমরা একমাত্র দেশ স্বাধীন করতে হবে। সেই স্বাধীন মার্চের 7 তারিখের ভাষণ থেকে বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই যে ঘোষণা। এরপরে এই প্রচারটা এসেছিল বিভিন্নভাবে, অনেকে সেটাকে আবার অফিসিয়ালি ঘোষণা করেছেন। জিয়াউর রহমান সেটাকে বেতার বাংলা থেকে বলেছিলেন, কালুরঘাট থেকে, সেটা ঠিক আছে। বাট প্রথম ঘোষণাটা তো আর অপেক্ষা রাখে না, আমরা কি চাই। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ওই সময়ে উনি মাঠে থাকতেন তাহলে তো উনি ঘোষণা দিতেন। হ্যাঁ, উনি তো বন্দী ছিলেন বলতে তো উনি তো দিয়ে গেছেন। উনি তো 7 মার্চ বলেই গেছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, তোমরা আমার ভাই। এই ভাষণ পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন না। তো আমি শুনেছি কয়েকবার, 18 মিনিটের ভাষণ আমি শুনেছি, আমার কথা আমি বলছি, তখনই যেন গার লোমগুলা শিহরিত হয়, খুব ভয় লাগে। একটা আলাদা, যতবারই আপনি শুনবেন তখনই মনে হয় যে এখন এই শুনতেছেন আপনি, এটা পুরাতন লাগে না। অনেক কথা বলতে পারেন, কিন্তু আমরা তখন সেই ভাষণ শুনে আমরা উদ্বেলিত হয়েছি। সেই বঙ্গবন্ধু যদি সেদিন সেই ঘোষণা না দিতেন,
তাহলে আমাদের দেশের মানুষ উজ্জীবিত হতো না। অনেকে আজকে বলতে চায় যে বঙ্গবন্ধু জেলে ছিলেন, উনি স্বাধীনতার জন্য কিছু করেন নাই। এটা শুনলে দুঃখ হয় যে বঙ্গবন্ধু সারা জীবন জেল কেটেছেন এই বাঙালি জাতির জন্য। আমি দল করি না, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়েও তখন খেলা হয়েছে। কি খেলা হয়েছে সেটা আমি পরে বলবো, ফারুক ভাই কিছু বলেন। সে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার পর কি করা হয়েছিল সেটাও আমরা শুনবো। তবে ওই আপনার কাছ থেকে এগুলা পরে ইনশাল্লাহ আপনি একটু শান্ত হন। আর দর্শক, আমরা শুনতেছিলাম এই রহমত আলী ভাইয়ের কাছ থেকে ওই সময়কার কথা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। ওনার চোখ দিয়ে পানি ঝরছিল যে 7ই মার্চের ভাষণের কথা শুনে, অথবা ওনার স্মরণ হয়ে গেছিল 7ই মার্চের ভাষণের কথা। আমরা যারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, আমরা তো আর ভাষণ শুনিও না ওই সময়, দেখিও নাই, কিন্তু বর্তমানে যেগুলো ওইগুলোই শুনে আজও আপনারা যদি দেখেন। ভাই দর্শক, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আপনাদের সঙ্গে কথা হবে বিজয় দিবস নিয়ে, বিজয়ের মাস নিয়ে, স্বাধীনতার যুদ্ধ কথা নিয়ে।